রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে চর্চায় যে বিষয়, সবথেকে প্রশ্ন, মূল প্রশ্ন যেটা রয়েছে, সেই প্রশ্ন সাধারণ মানুষের যে তৃণমূল কার, মমতা তৃণমূল নাকি নব তৃণমূলের। জুলাই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত, জুলাইয়েই নব তৃণমূলকে ডাকবেন স্পিকার। জাতীয় নির্বাচন কমিশনে আগেই দরবার দুপক্ষের। আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির রয়েছে, কথা বলবো আবিরের সঙ্গে। আবির, তার মানে জুলাইয়েই নব তৃণমূলকে ডাকবেন স্পিকার এবং জুলাই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত। কিভাবে, কি রয়েছে উল্লেখ? প্রথমত এই সম্ভাবনাটাই উজ্জ্বল যে জুলাই মাসের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তিনটে বিষয়ের প্রতি বিশেষ করে জোর দিতে হবে। প্রথমত হচ্ছে যারা বিদ্রোহী সাংসদ যারা ছিলেন তারা ইতিমধ্যেই এনসিপিআই বলে একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করে নিয়েছেন এবং লোকসভা স্পিকারের তরফ থেকে তাদের অনুমতিও দেওয়া হয়েছে। তারা আলাদা করে এনসিপিআই এর ব্লক হিসাবে তারা বসবেন, তারা পার্লামেন্টের মধ্যে তারা আলাদা দলীয় কার্যালয় পেতে চলেছেন এবং সেই সংখ্যাটাও খুব কম নয়। এবং তৃণমূল কংগ্রেস 2024-এ যে সংখ্যক আসন লোকসভাতে জিতেছিল তার অর্ধেকেরও বেশি সংখ্যক এর মধ্যে সংযুক্ত হয়ে গিয়েছেন, তারা চলে গিয়েছেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই সেটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয় হতে চলেছে। কিন্তু তারা এনসিপিআই এর সঙ্গে মিশেছেন বা এনসিপিআই এর হয়ে প্রতিনিধিত্ব এই মুহূর্তে করছেন মানে এমনটা নয় যে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নাম বা প্রতীক ব্যবহার করবেন না বা করতে চাইছেন না এবং একাধিক নেতৃত্বের কথাতে সেই ইঙ্গিত যথেষ্ট মিলেছে। দ্বিতীয়ত, নাম বা প্রতীক যদি নিজেদের দখলে রাখতে হয় তাহলে পরিষদীয় দলের ক্ষেত্রে একটা ভূমিকার কথা উল্লেখিত। 2026-এর বিধানসভা নির্বাচন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা 80টা আসন পেলেন। 65 জন এই মুহূর্তে ঋতব্রত সন্দীপনদের শিবিরে চলে গিয়েছেন। বাকি যে 15 জন এখনো পর্যন্ত রয়েছেন তাদেরও অনেকে এই শিবিরের সঙ্গে একটা সমান্তরাল সংযোগ চালিয়ে যাচ্ছেন, সেটা বলছেন ঋতব্রত সন্দীপনদের শিবিরের একাধিক ব্যক্তিরা। ফলে তারাও সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগোনোর কাজ শুরু করেছে এবং করেও ফেলেছে। এরই মধ্যে যেটা দেখতে পাওয়া গিয়েছে যে ঋতব্রত সন্দীপন সহ তাদের যে ব্লক বা তাদের যে গ্রুপ, তারা আলাদা করে জাতীয় কর্মসমিতি তৈরি করেছে। জাতীয় কর্মসমিতি তৈরি করে ক্ষান্ত থাকেনি, তারা দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে সেই জাতীয় কর্মসমিতির যেমন রেজলিউশন পাঠিয়েছে, আবার এই রাজ্যেও নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে সেই রেজলিউশন জমা দিয়ে দেখা করে এসছে এবং সূত্রের খবর আগামী সপ্তাহে তারা দিল্লি যেতে চলেছেন। এই যে দিল্লি যেতে চাওয়ার কারণ, যে দিনক্ষণ নিয়ে তারা আলোচনা করছেন, সেখানে তারাও চাইছেন যে নাম প্রতীক তারা যেন ব্যবহার করতে পারেন। ফলে সব মিলিয়ে সাংসদ, বিধায়ক এবং জাতীয় কর্মসমিতির সংখ্যাধিক্য নিয়ে তারা যদি হাজির হতে পারেন তাহলে অনেকেই বলছেন যে মহারাষ্ট্রের মতো তাদের পক্ষেও এই নাম এবং প্রতীক ব্যবহার করার একটা সুবিধা তারা পেতে পারেন। হয়তো এই বিষয়টিকে আইনি লড়াইয়ের পক্ষে যাবে, কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে তাদের হাতে যে নাম্বার রয়েছে তার ভিত্তিতে তারা আসল তৃণমূল হিসেবে নিজেদেরকে দাবি যে করে আসছেন, সেটাই স্পষ্টত তাদের যে বিভিন্ন পদক্ষেপগুলো দেখতে পাওয়া যাচ্ছে তার ওপর ভিত্তি করে বলা চলে। তমশ্রী, বেশ হবে, তৃণমূল মানেই তো আমরা, অর্থাৎ আসল তৃণমূল তারাই দাবি করছেন সন্দীপন সাহা। প্রতীক নেওয়ার প্রশ্নটা কোথা থেকে আসছে? আমরা এনডব্লিউসি মিটিং করেছি, সেই মিটিংয়ে আমাদের যা সংখ্যা দরকার সেই সংখ্যা রয়েছে। আমরা প্রিন্সিপাল অপোজিশন বিধানসভায় এবং আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো আমরাই যখন তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবে দলটা তো আমাদের সাথেই থাকছে। কারণ আলাদা করে অন্য কোনো বিষয় ভাববার বা চিন্তা করার তো বিষয় নেই। আমরা আমাদের দিক থেকে যেইভাবে করে এগোনোর প্রয়োজন আমরা সেইভাবেই এগোচ্ছি এবং আমরা সংখ্যার দিক থেকে যা সংখ্যা আমাদের কাছে আছে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধে আছে। এটা সময়ের সাথে পরিষ্কার হয়ে যাবে। একটু সময় দিন, বিষয়গুলো মধ্যে কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, একটু সময় দিন, সময়ের সাথে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, একদিকে নব তৃণমূল। আসল তৃণমূল কারা? দলের নাম প্রতীক থাকবে কাদের হাতে? এবার বাংলায় মহারাষ্ট্র মডেল। ভোটে হারার পর থেকেই তৃণমূলে ভাঙন, তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, আর একদিকে নব তৃণমূল। তাদের লড়াই এখন এমন জায়গায় গেছে যেটা দেখলে হয়তো গব্বর সিং বলতেন কিতনে এমএলএ হয়। কারণ এটাই হচ্ছে আসল কথা, কার হাতে কত সংখ্যা। দেখুন, একদিকে হচ্ছে নব তৃণমূল, আরেকদিকে হচ্ছে মমতার তৃণমূল। নব তৃণমূল গত 22শে জুন একটি বৈঠক করে, ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে ঠিক করেছেন তারা চেয়ারম্যান হিসাবে অরূপ রায়কে, যেটা দেখে অনেকে বলছেন এ তো মমতাহীন তৃণমূল হয়ে গেল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের চেয়ারম্যান
এই নব তৃণমূল চেয়ারম্যান ঠিক করেছেন অরূপ রায়কে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে কিন্তু বসে নেই। তারা যেটাকে অস্ত্র করছেন সেটা হচ্ছে 2023 সালের একটি মামলা। শিবসেনা সেই মামলায় সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল সেটাকে তারা অস্ত্র করছেন। সেই মামলাটা কি? সুভাষ দেশাই ভার্সেস গভর্নর অফ মহারাষ্ট্রের মামলা। সেইখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে দলের প্রতীক আর ভাবমূর্তি দেখেই কোনো একজন প্রার্থীকে ভোটাররা জয়ী করেন। তাই ভোটের পর সেই প্রার্থী যদি অন্য কোনো দিকে চলে যান এবং তার মতো আরও অনেক প্রার্থী যদি অন্য কোনো দিকে চলে যান এবং দাবি করেন যে তারাই আসল সেই দল, সেটা কখনোই করা যায় না। মানে সংখ্যা থাকলেই, সোজা কথা যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছিল, যে সংখ্যা থাকলেই দাবি করা যায় না যে তারাই আসল দল। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা অস্ত্র করতে চাইছেন। পাল্টা নব তৃণমূল বলছে যে আমাদের হাতে যেখানে সংখ্যা, তাহলে দল এবং প্রতীক দুটোই আমাদেরই পাওয়ার কথা। নির্বাচন কমিশনকে বলবো আমরাই আসল তৃণমূল। স্যার, আমরাই আসল তৃণমূল। আমরা নতুন কর্মসমিতি গঠন করেছি, নতুন চেয়ারম্যান অরূপ রায়। অন্য কোনো গোষ্ঠী কর্মসমিতির কথা বললে তাকে আর গুরুত্ব দেবেন না। তৃণমূল দলের নাম প্রতীকটা আমরাই চাই। আপনাদের সঙ্গে কি সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারী আছেন? হ্যাঁ স্যার, আমাদের হাতেই সংখ্যা আছে, আমরা প্রমাণ করে দেব। আমাদের 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা প্রতীক সেটাই আমাদের প্রতীক, সেটাই মানুষের প্রতীক। যারা ঘাসের উপর জোড়া ফুল নেওয়ার জন্য লাফাচ্ছেন, তো ক্যারি করতে পারবেন তো সেটা? ভোট কই, মানুষ কই, সমর্থন কই? ওনাদের মুখগুলো তো বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ঘাসের উপর জোড়া ফুল, নিশ্চিতভাবে আমরাই আসল তৃণমূল এবং আমাদের সঙ্গেই প্রতীক থাকবে। দিনের শেষে জেনে রাখতে পারেন, যদি ঘাসের উপর জোড়া ফুল ওনারা হাতে নিয়েও বসে থাকেন, প্রতীক নিয়ে করবেন কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সঙ্গে। তৃণমূল এখন আঞ্চলিক দল। এই আঞ্চলিক দলকে প্রতীক দেয় ইলেকশন কমিশন কোন আইনে? সেই আইনটা হচ্ছে ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। 1968 সালের এই আইন মোতাবেক, এই আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক আঞ্চলিক দলকে সিম্বল দেওয়া হয়, তাদের প্রতীক দেওয়া হয়। এবার দেখব সেই আইনে কি লেখা রয়েছে, কি কি শর্ত দেওয়া হয়, যেই শর্ত মানলে প্রতীকটা পাওয়া যায়। প্রথম যেই শর্ত, 1 নম্বর শর্ত, সেটা হচ্ছে কি, বিধানসভায় মোট ভোট যা পড়বে, মোট ভোটার নয়, যত ভোট পড়েছে তার 6% পেতে হবে এবং অন্তত 2 জন এমএলএ থাকতে হবে। দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, মোট ভোট আমাদের এবার ভোট পড়েছে মোট 6,30,00,000। এর যদি 6% করি, সেটা দাঁড়াচ্ছে 37,80,000। এই 37,80,000 কি নব তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পেয়েছে? দেখা যাক। 37,80,000টা পেতে হবে। তাহলে নব তৃণমূল যেটা দাবি করছে, তাদের কাছে অন্তত 65 জন বিধায়ক রয়েছে। আমি সেটাকে অতদূর ধরলাম না, আমি ধরলাম তাদের কাছে 60 জন বিধায়ক রয়েছে এবং ধরে নিলাম যে 60 জন বিধায়ক মানে এরা সবাই ভোটে জিতেছেন। যারা ভোটে জেতেন তারা অন্তত 80 থেকে 1 লাখের মধ্যে অন্তত ভোট তো পান। তো আমি কমটাই ধরছি। তাহলে 60 জন বিধায়ক আর 80,000 মিলে এটাকে গুণ করলে হয় 48 লক্ষ। আমি আরও কমিয়ে যদি ধরি এটাকে, আমি ধরলাম 40 লক্ষ। উল্টো দিকে তাহলে কি দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেখানে এখানে যদি 60 হয়, তাহলে বাকি 20 যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে ধরে নিই, তাহলে সেই 20 জন যদি 1 লক্ষ করে ভোট পেয়ে থাকেন, তাহলে 20 × 1 লক্ষ মানে 20 লক্ষ। কিন্তু দরকার হচ্ছে 37 লক্ষ। তাহলে 37,80,000 প্রায় 38 লক্ষ দরকার। দেখা যাচ্ছে যে নব তৃণমূলের হাতে কিন্তু তার বেশি রয়েছে, প্রায় 48 লক্ষ বা অন্তত 40 লক্ষ তো আছেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাতে যদি 20 জন বিধায়কও থাকেন, তাহলেও দেখা যাচ্ছে এই ফিগারটায় কিন্তু তারা পৌঁছাতে পারছেন না, সেখানে অনেকটাই গ্যাপ রয়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্রতীক পাওয়ার প্রথম শর্ত। দলের প্রতীক পেতে আরেকটি শর্ত পূরণ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে
বিধানসভা ভোটে মোট আসনের 3%, অর্থাৎ যেই বিধানসভায় যত আসন সেই আসনের 3% অথবা 3টি আসন, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটা থাকতে হবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা যদি আমরা হিসাব করি, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 294টি আসন, তার 3% মানে হচ্ছে 9। এই 9টি আসন যেহেতু এটা 3-এর থেকে বেশি, তাহলে এটা অ্যাচিভ করতে হবে। এই 9টি আসন কিন্তু অবশ্যই নবতৃণমূলের হাতে আছে, সে তো বলাই বাহুল্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল শিবিরেরও দাবি তাদের কাছেও 9 জনের বেশি বিধায়কই রয়েছে। তাহলে এবার কি দাঁড়ালো? এই যদি পরিস্থিতি হয় তাহলে দুই পক্ষই গেল ইলেকশন কমিশনের কাছে। যদি ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, দুই পক্ষের বক্তব্যই যদি জোরালো হয়, তারা যদি সংখ্যা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন এই সিম্বল এবং দলের নাম অর্থাৎ তৃণমূল, এই দুটোই ফ্রিজ করে দিতে পারেন। সেক্ষেত্রে নবতৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দুই পক্ষকেই নতুন দলের নাম ঠিক করতে হবে এবং নতুন প্রতীক ঠিক করতে হবে। এই একই জিনিস কিন্তু ঘটেছিল, এই বিবাদ যখন চলে এরকম ফ্রিজ করার উদাহরণ কিন্তু আমরা মহারাষ্ট্রে দেখেছি। মহারাষ্ট্রে 2022 সালে একনাথ শিন্ডে বেরিয়ে আসেন উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে, এবং সেই বিবাদ চলছিল। কিন্তু 2022 সালের শেষের দিকে সেখানে একটি উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে যেহেতু দলের নাম এবং প্রতীক কাদের কাছে থাকবে সেটা তখনও সেই বিবাদ মেটেনি, ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, সেই জন্য ওই উপনির্বাচনে না উদ্ধব না শিন্ডে কোনো গোষ্ঠী শিবসেনার যে তীরধনুক প্রতীক সেটা ব্যবহার করতে পারেননি। তাদের আলাদা নাম এবং প্রতীক ব্যবহার করতে হয়েছিল। এবার তৃণমূলের ক্ষেত্রে কি হয় সেটাই দেখার। একটা দল ভেঙে গেল এবং যারা দল ভেঙে বেরিয়ে গেলেন তাদের হাতেই গেল দলের নাম ও প্রতীক। এই সাম্প্রতিককালে এরকম ঘটনা মহারাষ্ট্রে ঘটিয়েছেন একনাথ শিন্ডে। তিনি কি করেছিলেন, মহারাষ্ট্রে ভোট হয়েছিল 2019 সালে বিধানসভা ভোট। শিন্ডে মহারাষ্ট্রে শিবসেনা ছেড়ে বেরিয়ে আসেন 2022 সালে, ভাঙনটা হয়েছিল 2022 সালে। শিবসেনার 55 জন এমএলএ ছিলেন, শিবসেনা থেকে বেরিয়ে চলে আসেন শিন্ডের কাছে। এবং শুধু তাই নয়, বিধায়কই নয়, শিবসেনার এমপি ছিলেন 18 জন, তার মধ্যে 12 জনই শিন্ডের সঙ্গে শিন্ডের নৌকায় উঠে বসে। এই যে ঘটনাটা ঘটেছিল, তারপর শিন্ডে আবেদন জানিয়েছিলেন ইলেকশন কমিশনে যে তার কাছেই নাম এবং শিবসেনা দলের নাম এবং প্রতীকটা তার কাছে দেওয়া হোক। পাল্টা উদ্ধব ঠাকরেও বসে থাকেননি, তিনি ইলেকশন কমিশনে গিয়ে জানিয়েছিলেন যে তাদের যা সংবিধান, তাদের দলের যা সংবিধান, সেই সংবিধান মেনে এরকম করা যায় না। সেই সংবিধান তখন খতিয়ে দেখা হয়েছিল এবং সেই সংবিধানকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছিল কমিশন। কেন বলেছিল অসাংবিধানিক? তারা সেটা বলেছিল যে শিবসেনার সংবিধানে যেভাবে বিভিন্ন পদ এবং নেতা বিভিন্ন পদ পেতে পারেন, ক্ষমতায় থাকতে পারেন, যেইভাবে বর্ণনা যেই সংবিধান ঠিক করা হয়েছে শিবসেনার, সেটা একেবারেই সংবিধান মেনে হয়নি, অসাংবিধানিক, এরকমভাবে করা যায় না। এই যে এটাকে অসাংবিধানিক বলে দিল, তারপর একই সঙ্গে সেই কমিশন তখন শিবসেনার দলটির নাম অর্থাৎ শিবসেনা নামটি এবং তাদের যে প্রতীক তীরধনুক সেটা শিন্ডে গোষ্ঠীর হাতে তুলে দেয়। তারাই হয়ে যায় আসল শিবসেনা। কিন্তু এখানেই বিষয়টা থেমে থাকেনি, এর বিরুদ্ধে একে চ্যালেঞ্জ করে আবার কোর্টে মামলা হয়। সেই মামলার চূড়ান্ত ফয়সালা কিন্তু এখনো হয়নি। কিন্তু শিবসেনা, আসল শিবসেনা বলতে এখন সকলে শিন্ডেকেই বোঝেন, শিন্ডের শিবসেনাকেই বোঝেন। এইবার এই মহারাষ্ট্র মডেল কি পশ্চিমবঙ্গে হতে চলেছে সেটাই এখন দেখার। कितने एमएलए हैं? ফের বৈঠকে নব তৃণমূল। কলকাতার প্রাক্তন টিএমসি কাউন্সিলরদের সঙ্গে বৈঠক, ঋতব্রতদের সঙ্গে বৈঠকে টিএমসির প্রাক্তন কাউন্সিলররা ফের বৈঠক, আর সেই বৈঠকে নব তৃণমূল। কলকাতার প্রাক্তন টিএমসি কাউন্সিলরদের সঙ্গে বৈঠক। সরাসরি চলে যাব, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বৈঠক তো ইতিমধ্যেই শুরু হয়েছে, কি আপডেট এবং কতটা গুরুত্ব? এখনো পর্যন্ত যা খবর, 70 জনের মতো কাউন্সিলর কলকাতা পুরসভা তারাই বৈঠকের ক্ষেত্রে হাজির রয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ নাম তার মধ্যে রয়েছে। এবং
এই যে যার পোস্টার দেখতেও পাওয়া যাচ্ছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি এক্স কাউন্সিলর মিট 2026। আমরা আগের দিনই দেখেছিলাম যে নভোটেলে তারা একটা বৈঠক করেছিলেন এবং সেখানেও কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলররা তারা যোগ দিয়েছিলেন। আজকে বাইপাসের ধারে একটি অভিজাত জায়গা, সেখানেও এই বৈঠকটি চলছে এবং এই বৈঠকের ক্ষেত্রে দুটো বিষয় বোঝার। প্রত্যেক যে কাউন্সিলর যারা জমায়েত হয়েছিলেন বা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের তরফ থেকে নিজ নিজ এলাকা সম্পর্কে নির্দিষ্ট কিছু দাবির কথা বলা হয়েছিল। সেই দাবিগুলোকে কিভাবে এই নতুন ব্লক তারা পর্যালোচনা করবে। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করা হয়েছে, আগামী দিনে সেই কর্মসমিতির কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে পুরস্তরও একটা ভূমিকা থাকবে এবং পুরস্তর সংগঠনকে তাদের জোরদার করতে হবে। যেহেতু সামনে কলকাতা পুরসভার নির্বাচন সকলের লক্ষ্য রয়েছে, ফলে ছোট লালবাড়ি দখলের লড়াই করার ক্ষেত্রে তাদের কি ভূমিকা হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার জায়গা রয়েছে। আর তৃতীয়ত হচ্ছে, অনেকেই বলছেন যারা পুরস্তরের সাংগঠনিক দিক থেকে কাজ করছেন তারাও চাইছেন যে তাদের নিজেদের মতো করে সাংগঠনিক ভিত্তি আলাদা করে তৈরি করা। তারা এতদিন ধরে যেভাবে কাজ করে আসতেন সেখান থেকে বেরিয়ে এসে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লিখে কিভাবে তারা কাজ করবেন সেই আলোচনা আজকের এই বৈঠকের মধ্যে হতে চলেছে। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে আজকেও এক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন, এর আগেও একাধিক কাউন্সিলররা তাদের গ্রেপ্তার হওয়ার মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাউন্সিলরদের কি বক্তব্য সেটাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির পুরোপুরি তাদের মুখ থেকেই শুনতে চাইছে। সে কারণেই আজকে এই বৈঠকটি তারা শুরু করেছেন। কিছুক্ষণ আগে এই বৈঠক হচ্ছে এবং প্রত্যেকের মতামত তারা এদিনকে শুনবেন বলেও জানিয়েছেন যারা বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন সেই সমস্ত নেতারা। বেশ, কারো কিছু নিয়েও বসে নেই, কাউকে পরোয়া করি। কে মুখ লুকোচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো বলতে পারবো না। আমার মুখ লুকোবার কোনো ব্যাপার নেই, কিছু দেখা এদিকে আমরা এসেছি একটা ডিসিশন হয়েছে, ঘটামল কাউন্সিল এটা ডিসকাস। আরে यार बोल रहा ना खुल्ला क्या। তারকেশ্বর চক্রবর্তী ধৃত। কলকাতার আরো এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার। তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। প্রতারণা, নথি জাল সহ একাধিক অভিযোগে মামলা হয় ওনার বিরুদ্ধে, অর্থাৎ এই কাউন্সিলরের বিরুদ্ধে। গতকাল রাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। কমপ্লেন মেইনলি হচ্ছে ইলেকশন 2015 আমি ক্যান্ডিডেট ছিলাম ভারতীয় জনতা পার্টির। সেকেন্ড হাফের পর থেকেও গুন্ডামি শুরু করে, ত্রাস শুরু করে, বাইরের লোকজন সমেত সব নিয়ে বুথ এজেন্টদের বার করে করে মেরেছে। ইন্দিমিটে আমার বাড়িতে গাদা লোক ভিড় করে 10 জন মিলেও ঢুকেছে, আমার ঘরের দরজা ভেঙে তছনছ করেছে, লুটপাট করেছে, থ্রেট করেছে, খুন করার হুমকি দিয়েছে, সব করেছে। আমার মিসের গায়ে হাত অব্দি দিয়েছে। তারকেশ্বর চক্রবর্তী নিজে দীর্ঘদিন বাড়ি ছিলাম, তার পরবর্তীকালে আমি বাড়িতে আসতে পারি এবং আসি। প্রত্যেক ইলেকশনে একই জিনিস করেছে। 26-এর নির্বাচনে ভোটের দিন ভোট দিয়ে ফিরছি, আমাকে সুরত পার্কের মোড়ের ওখানটায় ধরে আমাকে বলছে 4 তারিখের পর তোর হিসাব হবে, এবার আর তোকে ছাড়বো না। আমি দেখলাম এবার কমপ্লেন না করলে নয়। জালিয়াত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর 7 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ। জলাজমি ভরাট, জবরদখল, জুলুমবাজির অভিযোগ। কাউন্সিলর বড় চেয়ারম্যান হওয়ায় টিএমসি জমানায় দাপট তারকেশ্বরের। রোষে বিজেপি কর্মী থেকে আইনজীবী। তারকেশ্বর অনুগামীদের জুলুমে অতিষ্ঠ সন্তোষপুরবাসী। 2010 সালে আমাদের ওখানে একটা বিরাট মাঠ ছিল, প্রায় 2 বিঘার মতন। সেই মাঠটা অরূপ বিশ্বাস আর তারকেশ্বর চক্রবর্তী অভিষেক ব্যানার্জির নাম করে মাঠটা দখল করতে প্রমোটিং করতে চেয়েছিল। সেখানে আমি প্রথম বাধা দিই, কারণ ছোট থেকে বড় হয়েছিলাম, ওখান থেকে খেলাধুলা করেছি। সেখান থেকে শত্রুতা বাড়ে। তারপর 2015 সালে আমি ওখানে বিজেপি প্রার্থী চিফ ইলেকশন এজেন্ট হই। ইলেকশনের দিনকে যখন আমি ভোট লুট বিভিন্ন জায়গায় আটকেছি, বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছি অ্যাজ চিফ এজেন্ট, সেদিনকে আমাকে ড্রাই বালি গরম করে লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে আমার চোখে ছুঁড়ে মারা হলো সেদিনকে। ইভিন শুধু তাই না, আমাকে ছোট রিভলভার দিয়ে বালির মধ্যে বুশ করে ওইটা আমাকে এখানে এখন আমার ক্ষত বিক্ষত আছে করে দেওয়া হলো এবং আমাকে রীতিমতন মারধর করা হলো বাঁশ দিয়ে এবং বিভিন্ন রকম রড দিয়ে মারা হলো। আমি সেন্সলেস হয়ে যাই। এটা অ্যাকচুয়ালি কেসে আছে 109 অ্যাটেম্প্ট টু মার্ডার আর এক্সটর্শন। তারকেশ্বর চক্রবর্তীর কালকে তোলা হয়েছে, আজকে প্রোডাকশন ছিল। আমরা আমাদের তরফ থেকে পুরো অবজেকশন দিয়েছি বেলের, এবং জলা জমি ভরাট করা সেই সমস্তগুলো অভিযোগগুলো উঠে এসছে, সেই সেকশনগুলো আছে এবং সেই তরফ থেকে 7 তারিখ পর্যন্ত পিসি প্রেয়ার করা হয়েছে। সেকশন 126/2 115(2) ভলেন্টারি কজিং হার্ট, 324 মিসচিফ যেটাকে বলা হয়, 351/2 305 17(1) ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট। ওনার একটা টোটালি নেক্সাস চলতো
এই জমি ভরাট করে প্রমোটিং করা। তো এইটাকে নিয়েও আমরা আবেদন করেছি। বলছি আমরা নিউজ 18 বাংলা থেকে এসেছিলাম, বাড়িতে আছেন? তারকেশ্বর বাবুর বাড়িতে কেউ আছেন? সন্তোষপুরে 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর ফ্ল্যাট এটি, এবং এই ফ্ল্যাটে আমরা কলিং বেল দিয়েছি এবং বাড়িতে যদিও এখানে তালা দেওয়া, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, কেউ এখানে সাড়া শব্দ দিচ্ছেন না। অর্থাৎ আমরা জানতে চাইলাম কেউ বাড়িতে আছেন কি না, কেউ সাড়া শব্দ দিচ্ছেন না। যদিও বিভিন্ন নির্বাচনোত্তর হিংসা থেকে শুরু করে বিভিন্ন ধারায় সার্ভে পাক থানায় কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের বহরমপুর যুব তৃণমূল নেতার বাগান বাড়ি ভাঙল প্রশাসন। বহরমপুরে বেআইনি নির্মাণের অভিযোগ, যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাড়ি ভাঙল প্রশাসন। বুলডোজার চলল। দেখুন যে ছবি আপনাদের দেখাচ্ছি, বহরমপুরের ছবি, যুব তৃণমূল নেতার বাগান বাড়ি ভাঙল প্রশাসন। বুলডোজার চালানো হলো বহরমপুরে বেআইনি নির্মাণ এবং সেই বেআইনি বাগান বাড়ি, যুব তৃণমূল নেতার বাগান বাড়ি, আর সেই বাগান বাড়ি ভাঙল প্রশাসন। তিন বছর থেকে 7 বছর এরকম সহ্য করেছে অত্যাচার, যে কেন বলছেন না, প্রতিবাদ করছেন না কেন? প্রতিবাদ করলে থানা পুলিশ ওদের, তখন থানায় কমপ্লেন করতে যাবো, কোনো হাত নেই। সবই তো আমি 40 বছর বাস করছি পাশি, এই 3 বছর এসে বিশাল মস্তান হয়ে গেল একদম। এই পাড়াটা হচ্ছে শান্তশিষ্ট পাড়া, বাঙাল পাড়া এই পাড়াটার নাম। ডেলি মদ মাংসের ফোড়া, ডিজে বক্স বাজানো, লোকে শান্তি করে ঘুমাতে দিত না লোককে, বাঙাল পাড়ার লোক প্রত্যেকে বলবে। ওই জন্য এই এলাকায় না আসতে পারে, ওকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। আমার ছেলে এখানে কিছুই করতো না, এখানে ছেলে পেলে ধরেন যদি রাজনীতি করে তারা তো একটু উঠা বসা করতো, এমনি উঠা বসা, কোনো বাজে হতো না। এখানে সবাই ভালোবাসতো। এখন বলছে, এখন মানুষ কি, মানুষের মুখে তো হাত দেওয়া যাবে না বলেন? যখন মানুষ পাল্টিয়েছে তখন তার দিকেই বলছে, তখন পাপাই ঘোষই ভালো ছিল, পাপাই ঘোষের মতন ছেলে হয় না, এই তো কথা মানুষের। এখন ওরা ভালো, তাহলে এটা তো আর কি ধরে পাবো, আর কি বলবো বলেন? এই জায়গাটা আমার ছেলেই করেছে, পাঁচে ঘিরে করেছে। পার্টি অফিসে যাবে না, এমনি উঠা বসা করতো ছেলে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, কলকাতা সহ বিভিন্ন জেলায় বিভিন্ন নেতার গায়ে যে ডিম ছোড়ার খবর, এটা আর এখন নতুন নয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ডিম। শুধুমাত্র ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য শুধু নয়, পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ডিম। দেখুন ক্ষোভ সাধারণ মানুষের ক্ষোভ, কারণ একাধিক অভিযোগ আর কাটমানি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ। রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা দেখাচ্ছি, যেখানে তৃণমূল নেতার বাড়িতেও ডিম। ওই যে জব কার্ডের টাকা তুলে নিয়েছে, ঘরের টাকা আমরা তুলে নেই। 2 মাস ধরে ওর কাছে ছিল জব কার্ডগুলা। আজকে বিচার বসার কথা, বিচার বসছিল, সবাই চলে আসছে, ও যায় নাই। ওর বাড়িতে আজকে আসছি, ও বাড়িতে নাই। ও আমরা টাকা চাই, ওর শাস্তি চাই, ওর বিচার চাই। হ্যাঁ, ডিম মারে দিছি, কেন মারবো না? ও তারপর না চুরি করলে থাকতো বাড়িতে, ও চুরি গেছে, ওই জন্য ভাগে গেছে। বউ ভাগে গেছে, ওর স্বামীও ভাগে গেছে। ইনি হলেন টিএমসির মেম্বার। ইনি এত জাদু জানেন না, কঠিন জাদু। ইনি দেখেন রাতারাতি টাকা, ঘরের টাকা গায়েব হয়ে যায়, না করতে পারতেন, গাছের টাকা গায়েব করে দিতে পারতেন, আর ফিঙ্গারপ্রিন্টের মেশিন নিজের হাতে রাখতেন। পড়াশোনা জানে না, ও জব কার্ডের টাকা পর্যন্ত উঠায় নিত। বলে মেশিন টিপলে বলছে টাকা কাকে ঢুকেনি তোমার। আর দেখা গেল যে সকালে ওর অ্যাকাউন্টে টাকা খালি। তো আমাদের রাস্তা কাঁচা, যেতে পারবেন না। প্রচুর, মোটামুটি 20 থেকে 30 লাখ টাকা এদিক করছে। অনেক জায়গায় জমি তেমনি কি রাখছে। তো তৃণমূল জামানায় ভোটের আগে প্রচুর মানুষকে হুমকি দিয়েছিলেন, কিন্তু ভোটের পরের ছবিটা দেখুন। কোচবিহারে তৃণমূল নেতার কোমরে দড়ি পরিয়ে ঘোরালো পুলিশ, এবং স্থানীয় মানুষজনের প্রচুর অভিযোগ এই নেতার বিরুদ্ধে, এই কর্মীর বিরুদ্ধে। ফজল হকের কোমরের দড়ি, বিধানসভা ভোটের আগে হুমকির অভিযোগ, আর নেতার কোমরে দড়ি পরিয়ে ঘোরালেন স্থানীয়রা। কোচবিহারের ঘুঘুমারি বাজারের ঘটনা।
কেউ মারবে না, আমি বললাম কেউ মারবে না, কেউ মারবে না। পূর্বস্থলীর ছবি দেখুন, তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম। যুব তৃণমূল নেতা গ্রেফতার করা হয়েছে তাকে, এবং সেই সময়ের ছবি, মানুষের ক্ষোভ, আর সেই ক্ষোভ যখন থানা থেকে বের করা হচ্ছে সেই সময়ের ছবিটাও দেখাচ্ছি। সৌভাগ্য মজুমদার, দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের আত্মীয় সৌভাগ্য। কালনা আদালত চত্বরে যখন তাকে নিয়ে যাওয়া হয়, সাধারণ মানুষের ক্ষোভটা দেখুন, যেখানে নেতাকে লক্ষ্য করে টিম। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন। প্রাক্তন বিধায়ক স্বপন দেবনাথ গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষের ওপর অত্যাচার হয়েছে। আজকে থেকে পূর্বস্থলী দক্ষিণের সমস্ত চোর ধরা শুরু হলো এবং আজকে তার শুভ সূচনা হলো। তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারতো না। ভাগ্নেকে দিয়ে শুরু করলাম এবং আগামীকাল মামার পালা।